থিওরিটিক্যালি কোনো ধরনের ফিজিক্যাল কানেকশন ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় বস্তু কিংবা শক্তি স্থানান্তরের প্রক্রিয়াই হলো টেলিপোর্টেশন। উদাহরণ হিসেবে বলা যায় ডক্টর স্ট্রেঞ্জকে দেখেছেন, না মানে সিনেমার পর্দায় দেখেছেন আর কি। দেখা যায় স্টিফেন স্ট্রেঞ্জ লন্ডনে বসে হাতের ইশারায় কি একটা পোর্টাল খুলে বসেন এবং পোর্টালের ভেতর দিয়ে চলে যান ক্যালিফোর্নিয়া কিংবা যেখানে তার প্রাণ চায়। এছাড়া ডোরেমনে অ্যানিওয়ার ডোরও হতে পারে টেলিপোর্টেশন বোঝার ক্ষেত্রে চমৎকার উদাহরণ। মোদ্দা কথা হলো, আপনি এখন যেখানে বসে আছেন কিংবা দাঁড়িয়ে অথবা শুয়ে ভিডিওটি দেখছেন, সুমন্তর করে আপনাকে সেখান থেকে গায়েব করে মঙ্গল পাঠিয়ে দেওয়া হলো। এই ঘটনাকে আমরা টেলিপোর্টেশন বলতে পারি। টেলিপোর্টেশনের উৎপত্তি। টেলিপোর্টেশনের উদ্ভাবন বা এই শব্দটি প্রবর্তনের কৃতিত্ব দেওয়া হয় আমেরিকান লেখক চার্লস ফোর্ডকে। 1931 সালে প্রকাশিত তার লো নামক বইয়ে ভদ্রলোক বস্তুর ভিন্ন ধরনের এক অদৃশ্য এবং দৃশ্যমান হওয়ার ক্ষমতার কথা উল্লেখ করেন, যাকে তিনি টেলিপোর্টেশন নামে অভিহিত করেন। গ্রিক উপসর্গ টেলে, যার মানে হচ্ছে দূরবর্তী, এবং ল্যাটিন ক্রিয়াপদ পোর্তারে, যার মানে হচ্ছে বহন করা, এর সংযোগ ঘটিয়ে তিনি টেলিপোর্টেশন শব্দটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেন। তবে সায়েন্স ফিকশনে টেলিপোর্টেশন উল্লেখ অনেক আগেই পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে সর্বপ্রথম টেলিপোর্টেশন উল্লেখ পাওয়া যায় 1877 সালে প্রকাশিত এডওয়ার্ড পেজ মিশেলের দ্য ম্যান উইদাউট আ বডি শিরোনামের একটি গল্পে। গল্পটিতে একজন বিজ্ঞানী তার বিড়ালের দেহের সবগুলো পরমাণু আলাদা করে সেগুলোকে টেলিগ্রাফের তারের মধ্য দিয়ে টেলিপোর্ট করতে চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে ওই সময় তার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এবং বিড়ালটির শুধুমাত্র মাথায় টেলিপোর্ট হয়েছিল। টেলিপোর্টেশন কিভাবে হয়? টেলিপোর্টেশন কিভাবে কাজ করে, মানে বস্তুকে কিভাবে টেলিপোর্ট করতে হয়, তা এতক্ষণের গল্পে আশা করি একটু হলেও ধারণা পেয়েছেন। তাত্ত্বিকভাবে টেলিপোর্টেশনের পদ্ধতি দুটো। একটি হলো দৈহিকভাবে একটি বস্তুকে ধীরে ধীরে ভেঙে সেই ভাঙা অংশগুলো অন্য কোথাও নিয়ে জোড়া লাগানো যেতে পারে, অনেকটা পাজলের মতো। আরেকটি পদ্ধতি হলো বস্তুটিকে প্রেরণযোগ্য ডেটায় রূপান্তর করে তা অপটিক্যাল ফাইবার কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে অপর প্রান্ত থেকে প্রাপ্ত ডেটাকে বস্তুতে রূপান্তর করে নিলেই হলো। টেলিপোর্টেশন এবং ক্লাসিক্যাল ফিজিক্স। তবে টেলিপোর্টেশন নিয়ে বিজ্ঞানীরা অনেকদিন ধরে আপত্তি জানিয়ে আসছেন। ক্লাসিক্যাল ফিজিক্সে টেলিপোর্টেশন একেবারেই অসম্ভব, কারণ পদার্থ বিলিয়ার্ড বলের মতোই শক্ত ও অতি ক্ষুদ্র। এই ধারণাকে ভিত্তিমূল হিসেবে নিয়ে গড়ে উঠেছে ক্লাসিক্যাল ফিজিক্স, অন্য কথায় নিউটনীয় ফিজিক্স। নিউটনের গতির সূত্রগুলো থেকে আমরা জানি কোনো বস্তুর মধ্যে ততক্ষণ অবধি শক্তির সঞ্চার হয় না যতক্ষণ অবধি না বস্তুটিতে বল প্রয়োগ করা হচ্ছে। তাই কোনো বস্তু হঠাৎ করেই কোথাও হারিয়ে যেতে পারে না কিংবা হঠাৎ করেই কোথাও উদয় হতে পারে না। মোট কথা হলো, ক্লাসিক্যাল ফিজিক্সে টেলিপোর্টেশন অসম্ভব একথা পোক্তভাবেই বলা যায়। টেলিপোর্টেশন কি আদৌ সম্ভব? না, তাই বলে হতাশ হবার কিছুই নেই, সম্ভাবনা আছে। সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে কোয়ান্টাম ফিজিক্স। আমরা জানি বাস্তবিকভাবে অনেক অসম্ভব ঘটনা কোয়ান্টাম জগতে অনায়াসেই সম্ভব। কারণ হলো, কোয়ান্টাম জগতের হিসাব নিকাশ সব ভিন্ন। সেখানে কোনো কিছু সঠিকভাবে বলা হয় না, বরং বলা হয় সম্ভাবনার কথা। একটা ইলেকট্রনকে একাধিক জায়গায় পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়। এর মানে হলো একটা ইলেকট্রন একই সাথে একাধিক স্থানে থাকতে পারে। শ্রোডিঙ্গারের বিখ্যাত বেড়াল পরীক্ষা থেকে এ ধারণায় উপনীত হওয়া যায়। মোদ্দা কথা হলো, কোয়ান্টাম ফিজিক্সে টেলিপোর্টেশন সম্ভব। কোয়ান্টাম টেলিপোর্টেশন। আরেকটা আনন্দের সংবাদ দিই, বিজ্ঞানীরা টেলিপোর্টেশন মানে কোয়ান্টাম টেলিপোর্টেশন ইতিমধ্যে সফলতাও পেয়েছেন। তবে সায়েন্স ফিকশনে আমরা যেমনটা দেখেছি ঠিক তেমনটা নয়। টেলিপোর্টেশন আপাতত কোয়ান্টাম পর্যায়ে সম্ভব হয়েছে। কোয়ান্টাম টেলিপোর্টেশন কি বস্তু তা বোঝার আগে আমাদের জানতে হবে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট সম্বন্ধে। এটা কঠিন টার্ম অবশ্য। আইনস্টাইনের বিখ্যাত ইপিআর প্রবন্ধে বলা হয়, দুটি ইলেকট্রন যদি ঐকতানে কম্পিত হতে থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব যাই হোক না কেন তারা সমালয়ে থাকবে। ইলেকট্রন দুটিকে কয়েক আলোকবর্ষ দূরে রাখা হলো তাদের মধ্যে একটি শ্রোডিঙ্গার তরঙ্গ পরস্পরকে যুক্ত করে রাখবে। অর্থাৎ একটি ইলেকট্রনে কিছু ঘটলে অপরটিতে ওই তথ্য সঙ্গে সঙ্গে স্থানান্তরিত হবে। এই অবস্থাকে বলা হয় কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। জটিল মনে হচ্ছে? আচ্ছা, সহজ করে বলছি। ধরুন আপনার গার্লফ্রেন্ড যখনই আপনার সাথে দেখা করতে আসে খোপায় একটা গোলাপ গুজে আসে। মানে ঘটনাটা হলো, এখন আমি যদি এটা জানি যে আপনি আজ আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছেন, তাহলে আলোর থেকেও দ্রুত গতিতে আমি একটা তথ্য জেনে যাব, সেটা হলো আপনার গার্লফ্রেন্ড খোপায় গোলাপ গুজে আসবে। এই যে আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের বন্ধন, এই বন্ধন বা এনট্যাঙ্গেলমেন্টকে আমরা কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের সাথে তুলনা করতে পারি। মজার ব্যাপার হলো, দুটো পার্টিকেল যদি 1000 আলোকবর্ষ দূরে অবস্থান করে এবং তারা যদি কোয়ান্টাম এনট্যাঙ্গেলড অবস্থায় থাকে, তাহলে আলোর থেকেও দ্রুত গতিতে তাদের মধ্যে ইনফরমেশন ট্রান্সফার সম্ভব। এখন ভাবছেন আলোর থেকে দ্রুত গতিশীল তো কিছুই হতে পারে না। তো যাই হোক, এই ধারণার উপরই এগিয়েছে কোয়ান্টাম টেলিপোর্টেশনের গবেষণা। কোয়ান্টাম টেলিপোর্টেশনের সফলতা। প্রথম ঐতিহাসিক কোয়ান্টাম টেলিপোর্টেশনের প্রমাণ পাওয়া যায় 1997 সালে ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়ের ল্যাবে অতি বেগুনি রশ্মির ফোটন টেলিপোর্ট করতে সক্ষম হয়েছিলেন সেখানকার প্রফেসররা। 2004 সালে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদরা দানিউব নদীর তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে প্রায় 600 মিটার দূরে আলোর ফোটন টেলিপোর্ট করতে সক্ষম হন। 2017 সালে চীনের একদল বিজ্ঞানী কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট ব্যবহার করে 300 গজ দূরে একটি স্যাটেলাইটে একগুচ্ছ ফোটন টেলিপোর্ট করেন।
2007 সালে অস্ট্রেলিয়ান পদার্থবিদ অ্যাস্টন ব্র্যাডলি নতুন এক ধরনের টেলিপোর্টেশনের কথা বলেন। এখানে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্টের কোনো প্রয়োজনই নেই। তিনি এমন এক রশ্মির কথা বলেন যার সাহায্যে একসাথে 5000 কণা এক জায়গা থেকে অদৃশ্য হয়ে অন্য জায়গায় দৃশ্যমান হবে। এই ধরনের টেলিপোর্টেশন নাম দিয়েছেন তিনি ক্লাসিক্যাল টেলিপোর্টেশন। অভিনব এই টেলিপোর্টেশনের চাবিকাঠি হলো পদার্থের নতুন এক অবস্থা, যাকে বলা হয় বোজ-আইনস্টাইন ঘনীভবন। পুরো মহাবিশ্বে এটি হলো অন্যতম শীতলতম বস্তু যে তাপমাত্রায় কেবল ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব। তাহলে কি দাঁড়ালো? আমরা কি কখনো আমাদেরকে টেলিপোর্ট করতে পারবো না, যেমনটা সিনেমায় দেখি? না, পারবো কিনা সেটা আপনিই না হয় বলবেন, একটু হিসাব কষুন, নিজেই পেয়ে যাবেন উত্তর। না, খাতা কলম লাগবে না, মগজস্ত্রটা খাটালে চলবে। কোনো মানুষকে টেলিপোর্ট করতে তার শরীরের প্রতিটি পরমাণুকে ভেঙে তা প্রেরণযোগ্য ডেটায় রূপান্তর করতে হবে। সেই ডেটাকে পাঠাতে হবে কোনো মাধ্যমে, যেমন অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে, এবং অপর প্রান্ত থেকে সেই প্রাপ্ত ডেটাকে পুনরায় বস্তুতে মানুষে রূপান্তর করতে হবে। এবার আসি মূল কথায়। পরীক্ষণে দেখা গেছে সামান্য একটি ইকোলি ব্যাকটেরিয়ার দেহে পরমাণুর সংখ্যা 9×10⁻10টি। মানব দেহে কোষের পরিমাণ প্রায় 32 ট্রিলিয়ন, যা এখন পর্যন্ত আবিষ্কৃত নক্ষত্রের সংখ্যার থেকেও 31.2 ট্রিলিয়ন বেশি। আর একটি কোষে ইকোলির সমান পরমাণু থাকে। এবার হিসাব করুন মানবদেহে পরমাণুর সংখ্যা কত। এদিকে যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে মানবদেহের সবগুলো পরমাণু ভেঙে ডেটায় রূপান্তর করলে তা দাঁড়ায় 2.6×10⁻42 বিট। আর এই ডেটাকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠাতে যে পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন, তা দিয়ে পুরো যুক্তরাজ্য 10 লাখ বছর বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। আর এই প্রক্রিয়ায় একজন আস্ত মানুষকে টেলিপোর্ট করতে লেগে যাবে প্রায় কয়েক কোটি বছর। কাজে মানুষকে টেলিপোর্ট করতে ভিন্ন কোনো উপায় ভাবতে হবে। এদিকে তাত্ত্বিক পদার্থবিদ মিশিও কাকু বলছেন, বড় বস্তু টেলিপোর্ট করা সত্যি কখনো সম্ভব হলেও তার জন্য সময় লাগতে পারে কয়েক দশক বা তার চেয়েও বেশি। আর মানুষ টেলিপোর্ট করতে সময় লাগতে পারে কয়েক শতক বা তারও বেশি। তাই ততদিন অপেক্ষা না করে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাইলে আপাতত পায়ে হেঁটে কিংবা রিক্সা ব্যবহারই ভালো। তো আজ এ পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, ভালো না লাগলেও সমস্যা নেই। বেশি ভালো লাগলে এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর মন্দ লাগলে আপনার মতামত কিংবা পরামর্শ আশা করছি। কমেন্ট বক্সটি আপনার জন্যই রইল। ধন্যবাদ।